আপনার প্রথম ভোট আপনার কণ্ঠ, সেই কণ্ঠই দেশ দশ ও নীতি নির্ধারণে কতটা প্রভাবশালী জানাতে চাই আপনাদেরও। স্বাগত যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়াং ফ্যাক্টরে। এখানে পক্ষ নয়, নীতি কথা কয়, আছে সমাধানও। প্রতিটি মতামতের পাশে থাকবে তথ্য, আর প্রতিটি প্রশ্নের শেষে থাকবে বাস্তব পদক্ষেপ। দর্শক, সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, 4 কোটিরও বেশি তরুণ ভোটার এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবক ও নির্ধারক হিসেবে কাজ করবে। তাদের ভোটেই নির্বাচিত হবে আগামীর প্রতিনিধি। কেমন প্রতিনিধি চান তারা, জানবো তাদেরই কণ্ঠে। এবং সেটি জানাতে আমাদের সাথে বেশ কয়েকজন মানুষ যুক্ত রয়েছেন। তবে একদম শুরুতে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি যুক্ত রয়েছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন আশফাক নিপুণ, অ্যাক্টিভিস্ট ও নির্মাতা এবং ভীষণ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। স্বাগত আপনাকে আমাদের ইয়াং ফ্যাক্টরে। নিশ্চয়ই ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি এই প্রোগ্রামে ডাকার জন্য, বিকজ আমি নিজেকে ইয়াং মনে করি। সো ইয়াং ফ্যাক্টরে ডাকলে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে দারুণ একজন ব্যক্তিত্ব যুক্ত রয়েছেন, যাকে আমি ভীষণ পছন্দ করি এবং যার বিভিন্ন অ্যানালাইসিস আমি দারুণভাবে মনোমুগ্ধতা নিয়ে শুনি। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকে ইয়াং ফ্যাক্টরে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি। আর নিপুণ যেটা বললেন, উনি মনে করেন তরুণ, আমি তরুণী মনে করি। একদমই। এবং যেই তরুণদের জন্য আসলে আয়োজন, যাদের ভোটে আসলে নির্ধারিত হবে এবারের প্রতিনিধি, তাদের সাথে এবং এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন ফেরদৌস আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন স্টেইসি রোজারিও, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ তানজিম হোসেন, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আছেন রিফতি আল জাবেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন আহমেদ সোয়াইব, শিক্ষার্থী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। স্বাগত আপনাদের সবাইকে। এবং আপনাদের কাছেই মূলত আমাদের প্রথম প্রশ্ন, এবং আপনারাই এই আয়োজনের মূল কেন্দ্র। ফেরদৌস আলম, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। মূলত ভোট তো নিশ্চয়ই আপনি দিবেন, এটা আপনার প্রথম ভোট। কেন ভোট দিবেন, কি পরিবর্তন করতে চান? আসলে আমাদের ভোটের যে জায়গাটুকু আমরা যেভাবে ভাবছি, প্রথমত আমরা যে আমাদের একটা বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই অবস্থান এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের যে প্রচেষ্টা, এখানে আমাদের ভোট খুবই জরুরি। আমরা তরুণ প্রজন্ম হিসেবে মনে করি আমরা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারিনি, এবারে আমাদের অনেকের প্রথম ভোট। এই হিসেবে একটা আমাদের আলাদা একটা চাওয়া আছে বা আলাদা একটা উৎসাহের জায়গা আছে, এই জায়গা থেকে একটা ভোট দেওয়ার জায়গা আছে। আর দ্বিতীয়ত, আমরা যেটা চেয়েছি যে একটা সরকারের পরিবর্তন, একটা সরকার আসবে, বিষয়টা এমনটা না। আমরা চেয়েছি একটা পরিবর্তন, অবকাঠামোগত যে পরিবর্তন এবং আমাদের যে ইনস্টিটিউশনগুলো পরিবর্তন হতে হবে। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকারটি আসবে তাদের মাধ্যমেই হোক, এই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট দিব। বাহ, দারুণ দারুণ। এবং সেটি নিশ্চয়ই একটি মিশন আছে, ভিশন আছে, এবং মিশনগুলো নিয়ে আমরা কথা বলবো। স্টেইসি, আপনার কাছে যেতে চাই। কেন ভোট দিবেন সেটি তো জানবই, একই সাথে কোনো ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে যে আপনি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, আপনার নাগরিক অধিকারে নির্বাচিত হবে জনপ্রতিনিধি? 15 বছর পরে আমাদের আবার অধিকার এসেছে যে আমরা ভোট দিব। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড অবভিয়াসলি যে ভোট দেওয়ার চান্সটা পেয়েছি। অ্যান্ড আমার ফ্যামিলি অনেক এক্সাইটেড যে তাদের মতনও হয়তো আমরাও এবার ভোট দিব। এবং আমার আশা যে এটাই যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন, দেশের জন্য আসলে উন্নতি হয়। একদমই। একটু যেতে চাই আপনার কাছে মোহাম্মদ তানজিম হোসেন। আমি কয়েকটা শব্দ বলছি, যে শব্দগুলোর সাথে জাতিগতভাবে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি বলি বাংলাদেশের বেকারত্ব, চাকরি, দুর্নীতি, শিক্ষা, নিরাপত্তা, জলবায়ু, ট্রান্সপোর্ট, প্রত্যেক শব্দের সাথে সংকট শব্দটা অবধারিত। এবং আমরা সবাই সেটার সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভুক্তভোগী। আপনি কি পরিবর্তন দেখতে চান নতুন সরকারের মাধ্যমে, আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সাধারণত আমি একজন গর্ববোধ করি যে আমি একজন এই বাংলাদেশের একটা নাগরিক। এটি আমার প্রথম ভোট হবে, আমার জীবনের প্রথম ভোট হওয়ার কারণে আগামীতে যে সরকারি আমাদের দেশে আসবেন, ওনাদের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে যে আমাদের সরকারে আমরা যারা আমাদের দেশে যে আমরা জনগণ আছি, আমরা জনগণ যেন সব কিছুতে উপকৃত হই। সেটা রাস্তাঘাট হোক, সেটা যানবাহনের ক্ষেত্রে, চিকিৎসা, অল এভরিথিংয়ে যেন আমরা সেখানে আমাদের
সাধারণ জনগণের যেটা চাওয়া সেটা যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে পেতে পারি। বাহ। এটাই। সেখানে আপনার নাগরিক অধিকার হিসেবে, তরুণ ভোটার হিসেবে আপনার ভোটাধিকার আসলে ডিসাইড করবে যে যিনি জয়ী হবেন তিনি আসলে সেটি করতে পারবেন কিনা। ইফতিয়াল জাভেদ, আমি এই শব্দগুলোর সাথেই অর্থাৎ আরো একবার বলে দিচ্ছি যাতে করে আপনার সহজ হয়, চাকরি, দুর্নীতি, বেকারত্ব, শিক্ষা, নিরাপত্তা, জলবায়ু, ট্রান্সপোর্ট বিষয়গুলোর সাথে আপনার কোনো ধরনের তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে, এমন কোনো অভিজ্ঞতা আমাদের কি বলা যায়? এবং ভোটটা তো নিশ্চয়ই দিবেন, এবং সেই অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা ভালো করবার জন্য নিশ্চয়ই থাকবে সেই ভোট। আচ্ছা, আমি যদি শুরু থেকে শুরু করি, আমার মনে হয় যে জুলাই মাস আপরাইজিংয়ের পরে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার ছিল বাংলাদেশের জন্য, এবং আমরা তরুণরা চাই যে এই ডেমোক্রেটিক ট্রানজিশন এই ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে হোক, এবং আমরা মনে করছি আমাদের ভোটটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। তো আমরা তরুণরা এই জায়গাতে অনেক এম্পাওয়ার্ড ফিল করছি যে এখানে মাল্টিপল পার্টিজ আছে যারা কিনা তাদের ম্যানিফেস্টোস দিচ্ছে, তারা আমাদের দেশের জন্য কি করতে পারবে, স্পেশালি আমাদের জন্য, তরুণদের জন্য কি করতে পারবে, সেইটা আমরা দেখছি। আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু কর্মসংস্থানের ইস্যুটাকে কেন্দ্র করেই দুইটা বড় বড় আন্দোলন ঘটে গেল, এবং শেষ পর্যন্ত একটা মাস আপরাইজিং ঘটলো। তো এই যে সমস্যাগুলো, সেগুলো আসলে কে সমাধান করছে এবং তাদের কর্মপরিকল্পনাটা কি, আমরা আসলে এটা দেখতে খুবই আগ্রহী। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা তরুণরা এখন একটা শিক্ষিত যে সমাজ বিনির্মাণ করতে চাই, তার জন্য একটা শিক্ষিত নেতা প্রয়োজন, এবং সেই নেতাটা আসলে ঠিক কতটুকু কর্মপরিকল্পনা নিয়ে আসছেন সেটা আমরা দেখতে খুব উদ্গ্রীব। এবং আমি ব্যক্তিগতভাবে এরকম একজন নেতা চাই যিনি অ্যাট দ্য সেম টাইম কর্মপরিকল্পনা নিয়ে চিন্তা করছে, যে কিনা পরিবেশ নিয়ে চিন্তা করছে, যে কিনা পার্সন উইথ ডিসেবিলিটি নিয়ে চিন্তা করছে, যার আসলে ওই জ্ঞানটা আছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে তিক্ত অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি যে এরকম একটা নেতা আমরা খুঁজছি যে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে বিচক্ষণ ভাবছেন। এটাই আমাদের প্রত্যাশা, যিনি নির্বাচিত হবেন তিনি যেন বাংলাদেশকে আসলে সর্বপরিসরে গুছিয়ে ওঠার একটা চেষ্টা করেন। সর্বপরিসরে গুছিয়ে ওঠার চেষ্টা করেন। যদিও আমি অভিজ্ঞতার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, সোহেব আপনার কোনো ধরনের অভিজ্ঞতা আছে? আমি এই শব্দগুলোর সাথে আরও 2-3টা শব্দ যুক্ত করতে চাই, বিশেষ করে ডিজিটালাইজেশন, লাল ফিতার দৌরত্ব, কাগজপত্রের যে ভোগান্তি, এটা শিক্ষার্থী হিসেবে আমরা মনে হয় সবাই কম বেশি পোহাতে অভ্যস্তই হয়ে গেছে এবং আমরা মনেই করে নিয়েছি এটাই বাংলাদেশ। অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও হয়েছে, বদলাতে চান কি সেটা? জি, অবশ্যই এটা আমরা চেঞ্জ করতে চাই। লাইক আমাদের যে সব ডিফারেন্সেসগুলো, ইনইকুয়ালিটিসগুলো আছে আমাদের মধ্যে, আমাদের অনেকে আছে যে আমরা পারফেক্ট এডুকেশন পাচ্ছি না। এখন আমাদের নিউ যে গভর্নমেন্ট আসবে, সে এডুকেশন সেক্টরে কিভাবে অ্যালোকেট করবে তাদের রিসোর্সেসগুলো, এগুলো আমরা জানতে চাই। আমরা আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম, আমরা ডেইলি স্টুডেন্টরা সিটিজ টু সিটিজ ট্রাভেল করতেছি, এগুলা কিভাবে আপগ্রেড করবে। এরপরে হচ্ছে লাইক আপনার আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো, যেগুলো আমাদের 2030 টার্গেটস, এগুলা কিভাবে ফুলফিল করবে আমাদের নিউ গভর্নমেন্ট, এগুলো নিয়ে আমরা আর কি এক্সাইটেড। কিভাবে এগুলো তারা চেঞ্জ করবে, তারা কিভাবে কাজ করবে নিউ গভর্নমেন্ট এসে, আমাদের জন্য তারা কি করবে, কজ উই আর দ্য নেক্সট জেনারেশন যারা আমরা উইল রান দ্য কান্ট্রি। এরপরে হচ্ছে লাইক এই ইলেকশনে বেসিক্যালি বলতে গেলে উই আর দ্য গেম চেঞ্জার। আমাদের ভোট যেদিক যাবে সেটাই হচ্ছে হলো দ্য ইলেক্টেড গভর্নমেন্ট হবে। এখন কিভাবে তারা আমাদেরকে লাইক আমাদের কি কি দিবে এটা নিয়ে আমরা জানতে চাচ্ছি, হোয়াট দ্য গভর্নমেন্ট উইল গিভ আস। জি, আপনারা হচ্ছে কিং মেকারস যারা আসলে নির্ধারণী পর্যায়ে রয়েছেন। আশফাক নিকুপুর, আপনি তরুণদের মতামতটা শুনছিলেন, তারা খুবই এক্সাইটেড। প্রথমত হচ্ছে তারা নতুনভাবে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, সেটি একটি দারুণ ব্যাপার, এবং তারা বেশ সচেতন তাদের জায়গা থেকে, এবং তারা জানেন কি আসলে বদল দরকার, কি কি সমস্যা তাদের রয়েছে। এবং আপনাকে আমি একটা বিষয়, একটা তথ্য বলে রাখি, সেটা আমাদের সবার জন্যই ভালো। এবারে নির্বাচনটা নানান কারণে বিশেষ। 2টা লাইন বলতে চাই। একটা হচ্ছে 1400 শহীদের উপর রক্তের উপর দাঁড়ানো একটা নির্বাচন, এবং আয়নাঘর, গুম, নির্যাতন, যে সমস্ত বাকস্বাধীনতার কথা বলা হচ্ছিল দীর্ঘ সময় ধরে, সেটি পরবর্তী একটি নির্বাচন এবং সেটি থেকে মুক্তির লাভের একটি নির্বাচনকে বলা হচ্ছে। এই নাগরিকরা যারা দেশ চালাবেন কয়েকদিন পরেই, তাদের অংশগ্রহণটা জরুরি, এবং তাদের এই অংশগ্রহণ সরকার নির্মাণের ক্ষেত্রে, বা উনি যেটি বললেন যে কিং মেকারস তৈরির ক্ষেত্রে কিভাবে প্রভাব রাখে, এবং সেটি কি আপনি মনে করেন যে এই এখনকার নেতারা তাদের পালসটা, তাদের ভাইবটা, তাদের কণ্ঠটা বোঝার সক্ষমতা রাখেন? বোঝার সক্ষমতা রাখেন
কথাটা বলার চেয়ে আমার কাছে মনে হয় কি বোঝার সক্ষমতাটা রাখাটা এখন তাদের নেতাদের জন্যই আসলে বেশি প্রয়োজন। বিকজ আমরা যদি নির্বাচনকে যদি আসলে গণতন্ত্রের মূল ভিত্তিটাই ধরে নিই যে আসলে একটা নির্বাচন হবে, এবং আমরা যেহেতু গত 15 বছর কোনো মানে সঠিক নির্বাচনের মধ্যে দিয়ে সরকার ফর্ম করতে পারি নাই, এখন যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে আসলে জনগণের চাহিদার কথা সরকার পর্যন্ত পৌঁছায় না। জি, এইবারই অনেকদিন পরে সুযোগটা আসছে, কিন্তু আমার কাছে এক্সাইটিং লাগছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে জেনারেশনাল চেঞ্জ। মানে 15 বছর পরে এখন যেই নির্বাচনটা আসছে, এই নির্বাচনের আগে যে ভোটার, যদি আমি বলি একটা পুরো এন্টায়ার নতুন জেনারেশন চলে আসছে, এটা আগের জেনারেশন না। যে ধরেন আপনার 2001-এ যারা ভোট দিল, 8-এ যারা ভোট দিল, ওরা হয়তো 14-18 পর্যন্ত, বাট এই জেনারেশনটা, এই ইয়াং জেনারেশনটা অনেক বেশি অ্যাওয়্যার, অনেক বেশি ইনফরমেটিভ, এবং গোটা দুনিয়াটা ওদের সামনে যখন যদি বলা হয়, আমি আমাদের দেশের নেতাদের কথা বলছি, ওদের সামনে বিশ্ব নেতাদের উদাহরণ আছে, বিশ্ব নেতাদের স্পিচ ওরা দেখতে পায়, বিশ্ব নেতাদের কর্মপরিধি ওরা দেখতে পায়, এবং ওরা জাজ করে ওটার সাথে যে হ্যাঁ, যে আমি দেখতে পাচ্ছি নিউ ইয়র্কের মেয়র কি করছেন, আর আমার এখানে যিনি আছেন মেয়র কি করছেন। সো এই যে কম্পারেটিভ যেই কম্প্যারিজনটা ওনারা করতে পারেন, এইটা একটা মেজর ফ্যাক্টর কাজ করবে নির্বাচিত হয়ে যেই সরকারই আসবেন না কেন তার কর্মপরিধির ব্যাপারে। মানে এখন আপনাকে পুরোপুরি 360 ডিগ্রি চেঞ্জড হয়ে আসতে হবে। এখন আর ওই আগের পলিটিক্সটা চলবে না যে আস্তে ধীরে করলাম বা আসলাম, বসি, একটু দেখি, বিকজ এই জেনারেশনটা ইজ ভেরি ফাস্ট, ওরা সলিউশন চায়। আপনি যদি এই আন্দোলনের কথা ধরেন, যে আমরা যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থানটা হলো, এটার পরে একটা বড় অংশ কিন্তু ওদের তখন যে দরকারটা ছিল সেটা করে ওরা কিন্তু আবার পড়ার টেবিলে ফেরত গেছে, একটা বিশাল বড় অংশ যারা আসলে সলিউশনটা চায়। তো এই যে 4 কোটি নতুন ভোটার আসছে, আপনি যে প্রশ্নটা করেছেন যে সক্ষম কিনা, সক্ষম যদি না হন তাহলে এই তরুণরাই আসলে মুখ ফিরে নিতে 2 সেকেন্ডও দেরি করবেন না। সো আমার মনে হয় যে রাজনৈতিক দল যারাই এখন ভোটের জন্য ম্যানিফেস্টো দিচ্ছেন, অনেক ধরনের কথা বলছেন, আমরা নির্বাচনের আগে অনেক ধরনের কথা শুনি, আই থিঙ্ক দে বেটার স্টার্ট ওয়ার্কিং এখন, যে আসলে এদের করার জন্য। একদমই এবং তরুণরা যে সলিউশন বেসড পলিসি চান, সেটা তো নানানভাবে তারা আকারে ইঙ্গাতে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও বোঝাচ্ছেন। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আমি জানতে চাই, আমি কয়েকটা ফিগার অ্যান্ড ফ্যাক্ট, বিশেষ করে লাইন আপনাকে বলছি। যখন আমাদের তরুণরা সলিউশনের দিকে যান, যখন আমাদের তরুণরা ভাবতে শেখেন যে আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণে কতটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা হতে পারে, কতটা স্মার্ট কথা হতে পারে, তখন আমাদের নেতারা বিভিন্ন ধরনের কথা ক্যাম্পেইনে বলছেন। কবরের চতুর্থ প্রশ্ন কি হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে কেন যাওয়া দরকার, এবং ভোট কেন্দ্র দখল নিলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, একই সাথে ধর্মীয় বিশ্বাসকে বিভিন্নভাবে আঘাত হানা, এরকম ক্যাম্পেইন নিয়ে আমাদের নেতারা বিভিন্ন সময় ক্যাম্পেইন চালাচ্ছেন, আমরা বিগত কয়েকদিনে দেখতে পাচ্ছি। এবং আমাদের তরুণরা যেমন করে ভাবেন, আর ক্যাম্পেইনে যে বিষয়গুলো আসলো, ব্যাপারটাকে আপনি কেমনভাবে বিশ্লেষণ করবেন? এখানে দুটো জিনিস আছে, ধর্ম নিয়ে আলোচনা সেটাই আসছে, কিন্তু ভোটটাকে নিশ্চিত করার ক্যাম্পেইন ইজ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা কেন ভোট দিতে হবে একটা উদাহরণ দেই। আমরা তো রাজা নেই পৃথিবীতে যার অধীনে প্রজারা ভালো ছিল। আকবরের খুব প্রশংসা আছে না? ধরলাম আকবরের মতো একজন রাজা বাংলাদেশে আসবে, আমরা পছন্দ করব, নেবটা? অনেক কলোনাইজাররা কলোনিতে গিয়ে অত্যাচার করেছে, ব্রিটিশরা, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন জাপান যখন তাইওয়ান, এখন যে তাইওয়ান আছে, এটাকে কলোনি বানিয়েছিল, ওই কলোনির মানুষের মধ্যে জাপানের প্রতি এক ফোঁটা বিদ্বেষ ছিল না, এত ভালো তারা রেখেছিল ওই কলোনিকে। এখন প্রশ্ন হলো, কেউ এসে আমাদের যদি ওরকম সুখে রাখে, আমরা কলোনি হতে প্রস্তুত? তার মানে হচ্ছে এই, আমরা তো নাগরিক হয়ে উঠতে চাই। আমাদের ভোটাধিকার কিন্তু নাগরিক হয়ে ওঠার একমাত্র ব্যাপার। আমি যে স্টেট ওন করে, আমি যে সকল ক্ষমতার উৎস কনস্টিটিউশনে লিখেছে, এটা কিভাবে বোঝা গেল যে আমি চাইলে কিন্তু তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে পারি বা ক্ষমতায় আনতে পারি, এবার যদি ভুল করে আমি পরের বার শুধরে নিতে পারি। সো ভোটিং খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা খারাপ থাকতে পারি, ভোট দিয়ে যে ভালো সরকার হবে সবসময় নট নেসেসারিলি, অনেক দেশেই হচ্ছে, কিন্তু আমার হাতে ওই ক্ষমতাটা আছে।
সো এই আমার কাছে এই জন্য মনে হয় যে দুটো ইস্যু, ভোটটাকে নিশ্চিত করা, কারণ দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকার ফলে আমাদের ওই যেখানে কেউ ইনস্টিটিউশনের কথা বলছিল সব ভেঙে গেছে। এখন দলগুলো চাইবে আগে প্রাথমিকভাবে ভোটটা নিশ্চিত হোক, এটা ঠিক আছে। কিন্তু আপনি যেটা অন্য ইস্যু বললেন এরপরে, যে ধর্মকে যেভাবে আনা হলো, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। কারণ রাজনীতি তো আসলে দুভাবে হতে পারে, মানে যে সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে দুভাবে রাজনীতি করে। একটা হচ্ছে ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমি সাদা তুমি সাদা না, নন সাদারা সব দখল করে নিয়ে চলে গেল, এটা একটা রাজনীতি এখন ইউরোপ এবং আমেরিকাতে সমানে হচ্ছে। আবার ভারতে মুসলিমরা সব শেষ করে ফেলছে, আমি হিন্দুত্ববাদী রাজনীতি করবো, ওই মসজিদ ভাঙো, ওখানে মন্দির বানাও, ইত্যাদি ইত্যাদি। ও গরুর মাংস খেয়েছে কেন, ওকে পিটায় মেরে ফেলো। মুসলিম না, একজন দলিত যিনি চামড়ার কাজ করেন, একটা মৃত গরু থেকে চামড়া ছাড়িয়ে নিয়েছেন, তাকেও পিটিয়ে ফেলো। এটা একটা রাজনীতি যেটা আমাদের দেশে এখন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যে ইসলামকে সামনে রেখে। এগুলো সব আইডেন্টিটি পলিটিক্স। এটার বিপদ হচ্ছে যখন আমরা এর মধ্যে ঢুকে যাই এই চক্রে, তখন কিন্তু ওয়েলফেয়ারের আলাপ হয় না। ঠিক তাই হচ্ছে। Exactly. হওয়ার কথা ছিল তরুণ শুধু না। আরও একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না আশা করি। তরুণ বা জেনজি বলতে আমরা যে আলাপগুলো শুনি মিডিয়াতে, এগুলো আসলে একটা বিশেষ শ্রেণী, একটা শ্রমিক আসছে না, শ্রেণীর তরুণও right. আছে, কিন্তু একটা শ্রমিক শ্রেণীর জেনজি আছে। ওনারা কি চায়, ওনার কি চাহিদা, আমরা কিন্তু জানি না। সো দলগুলোর উচিত হবে সবার কাছে যাওয়া এবং এই পলিসি ডিবেটগুলো করা। এই পলিসি ডিবেটগুলো হারিয়ে গেছে। এই যে যখন এই আইডেন্টিটি আসবে, এটাই ঘটবে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত না। কারণ ওটার ভিত্তিতে তখন জয় পরাজয় নির্ধারিত হয়ে যাবে। কেউ একটা দলকে ভোট দিবে, তিনি মনে করেন এটি ইমানি দায়িত্ব। আবার আরেকজন বলবে ও তোমার সাথে ফ্রড করছে, এটা করো না, এটা না করে এটা করো। মেয়েরা কাজ করবে কি করবে না, এগুলোতে শুরু হয়ে গেল। অথচ তরুণদের জন্য কি করছি, শিক্ষিত তরুণ, কর্মমুখী যে কাজ করছে, শ্রমিক তরুণ, তার জন্য কি হচ্ছে না হচ্ছে। আর আমি আপনাদেরকেও যেটা বলতে চাই, আপনারা যেমন নিজেদের ব্যাপারটা দেখবেন, তরুণদের জন্য কোন দল কি করছে, কিন্তু রাষ্ট্রটাও তো আপনার। আপনি তরুণ চিরকাল থাকবেন না, সুতরাং এই রাষ্ট্রটাও ঠিকঠাক মতো গড়ে ওঠা প্রয়োজন আছে। সুতরাং সব দিকের লক্ষ্য রাখা, নির্বাচন সামনে রেখে কোন দল সব দিকে লক্ষ্য রাখছে, আপনি যেমন বলছিলেন সেরকমভাবে সেই জিনিসগুলোরও একদম সার্ভেলেন্স করা দরকার। এবং আপনাদের দায়িত্ব বেশি, কারণ একজন শ্রমিক তরুণের সোশ্যাল ক্যাপিটাল নাই অত, ওর সোশ্যাল মিডিয়া নাই, ও চাইলে একটা টেলিভিশনে এসে কথা বলতে পারে না, সোশ্যাল মিডিয়াতে বললেও কেউ তেমন শোনে না। সো আপনাদের শেপ করার সুযোগ অনেক বেশি আছে। সো আমার মনে হয় ওইদিকে দরকার। এখন আপনি যেটা বলেন জবাব হলো এই, আমরা ইডিওলজিক্যাল ডিবেটে ঢুকে গেছি, অ্যান্ড ইটস এ হিউজ প্রবলেম। এটা কি ওনাদের মতামত কিংবা ওনাদের যে বক্তব্যটা, সেটা বোঝার সক্ষমতাকে হারিয়ে ফেলার একটা ওয়েও কি না? আপনি এটা কি না, আমার কাছে সেটা মনে হয় না। আচ্ছা। আইডেন্টিটি পলিটিক্স কিন্তু সোজা, বিশ্বাস করুন। আমি একটা উদাহরণ দিই, আবার বিজেপিতে আসি। বিজেপি 2014 সালের নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে আমি মানে বিকাশ করবো, সবার উন্নতি করব। তো সেটা পেরে ওঠে নাই। তারপর কি করলো আপনাদের মনে আছে কিনা জানি না, 19 সালের নির্বাচনের আগে ওদের ওই যে হলো, সন্ত্রাসী অ্যাটাক হলো, বলা হয় এটা স্টেজ ইত্যাদি, এটা নিয়ে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক, মানে এখন আর জনগণের কল্যাণ বিষয় না, আমার একটা শত্রু পাকিস্তান আসছে, আমি ওকে মারতে পারি। বিজেপি জিতে গেল। গত নির্বাচনে সিট কমেছে, কি করলো, তাড়াহুড়ো করে বাবরি মসজিদের জায়গায় মন্দির, এমনকি কমপ্লিট হয় নাই। ওদের সবচেয়ে সর্বোচ্চ যে ধর্মগুরু তারা কিন্তু আসেন নাই, কারণ ইনকমপ্লিট মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় না। কিন্তু এটা করলেন, তার মানে কি দাঁড়ালো, যখন মানুষের ভালো করতে পারছেন না, ইজিলি জিতে যাওয়া গেল। আপনি যদি ভয় ধরিয়ে দিতে পারেন যে না এটা বিপদ হয়ে গেল। ট্রাম্প কি বলছেন, মানে বাইডেনের গত 5-4 বছরে আমেরিকার অর্থনীতি বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় ছিল, বাট ডেমোক্রেটরা হারলো। ট্রাম্প ভীতি তৈরি করে ফেলতে পারছেন যে এই হোয়াইট আমেরিকানস, তুমি দেখো অন্যরা কিন্তু পিপল অফ কালার সব দখল করে ফেলবে, সুতরাং ভালো হোক খারাপ হোক আমি গিয়ে ভোট দিচ্ছি। এই রাজনীতিটা সোজা, দুটো ভাগে ভাগ করে ফেলা সোজা, এই কারণেই এটা বেশি হয়। নিশ্চয়ই। আমরা তরুণদের কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে উত্তর চাই, সমাধান চাই। বিশেষ করে আমরা দেখি যে এই তরুণদের মতামত যখন প্রতিফলিত হয় না, তখন তারা অনেকটা হতাশাগ্রস্ত হয়, এবং তাদের এই হতাশাগ্রস্ত যেন না হয় সেই জন্য আপনাদের কিছু মোটিভেশনাল ওয়ে দরকার তাদের জন্য, তারা যেন ঠিক পথে থাকে। ইফতিয়াল জাভেদ, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। মূলত আপনাদের একটা সুযোগ থাকছে, যে কোনো একজনকে আপনারা একটা প্রশ্ন করতে পারবেন। কাকে প্রশ্ন করবেন একটু যদি বলে নিতেন। জি, আমি জাহিদ স্যারকে কোয়েশ্চেনটা করছি। আমার প্রশ্নটা হলো যে আমরা দেখতে পেরেছি এই ত্রয়োদশ নির্বাচনে সর্বনিম্ন নারী প্রার্থী আছেন। আমি যদি বলি যে 1991-এর পর থেকে 1991-এর পর থেকে এইবার যারা অংশগ্রহণ করছেন সবচেয়ে কম মনোনয়ন পেয়েছে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই মাস আপরাইজিংয়ে সবচেয়ে বেশি নারীরা ছিলেন মুভমেন্টে, এবং এর পরবর্তীতে আসলে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কারণটা কি? আমি যদি খুব স্পেসিফিক নাম্বার ধরেও বলি, যেই 3টা দল আসলে আলোচনায় আছেন সবচেয়ে বেশি,
জামাত কোনো নারী প্রার্থীই দেননি। এনসিপি দিয়েছেন মাত্র দুইজনকে, আর বিএনপি দিয়েছেন 10 জনকে। এর মধ্যে যে 10 জন আছেন তারা আবার কোনো না কোনোভাবে পারিবারিক সূত্রে সম্পর্কিত। এই যে একটা পরিবারতন্ত্রের ছায়া আমরা এখানে দেখতে পাই। তো আসলে এখানে সমস্যাটা কি? মানে আমরা কেন এত বড় একটা মাস সারপ্রাইজিং এর পরেও কোনো একটা নারী নেতৃত্বের জায়গাটা এখন পর্যন্ত নিশ্চিত হতে দেখছি না? এর কারণটা কি এবং আসলে এর থেকে উত্তরণের উপায়টা কি, এটা আমি জানতে চাই। আচ্ছা, প্রথমত আমাদের সমাজ সম্পর্কে বলা দরকার, খুব খারাপ শোনায়, মানে আমরা কেউ বলে আমাদের পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজ, এটা ঠিক না। আমাদের সমাজটা নারী বিদ্বেষী আমি মনে করি, এটা মিসোজিনিক সোসাইটি। আমরা নারীর প্রতি বিদ্বেষ আছে, নারীরা এখানে ভালো করবে, নারীরা ভালো জায়গা নেবে, এবং আপনাদের শুনলে অনেকের অবাক লাগবে, নারীরা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন হোক নারীদের, এটা ইভেন অনেক উন্নত দেশেও এটা খুব সহজ না। অনেক উন্নত দেশেও মানে নারীর অনেক জায়গায় নারী পুরুষের ব্যবধান যেখানে খুব কম, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ সবচেয়ে বেশি জেন্ডার প্যারিটি ওখানে আছে, কিন্তু ওখানেও নারী যখন পলিটিক্যালি এম্পাওয়ার্ড হয়ে ওঠে, ওটা ওদের স্ট্যান্ডার্ড, বাংলাদেশের মতো বলছি না, ওখানেও এটার প্রতি খুব সহজ না তাদের যাত্রাটা। তো আমাদের সমাজের একটা ব্যারিয়ার আছে। আর একটা কথা একটু বলে রাখা ভালো, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার পরিবারকে আপনাকে অ্যাক্টিভ রাজনীতি করতে পারমিট করবে খুব সহজে? নারীদের জায়গা যে হবে, আপনার পরিবারের কথা বলছি। আবার আপনার পরিবার যদি খুবই চাপের মুখে রাজি হয় যে আপনার ভাই আর বোন দুজনের একজনকে রাজনীতি করতে দিতে হবে, আপনি দেখবেন আপনার পরিবার ভাইকে হয়তো পারমিট করবে। কারণটা অন্য কিছু না, বাংলাদেশের রাজনীতি ইজ দ্যাট টাফ, এটার মধ্যে এত ঝুঁকি। তারা অনেকে মনে করেন, পরিবারও মনে করেন, আবারও বলছি, তারাও মনে করেন যে না, ছেলেটা যদি কোনো রকমের টিকেও থাকতে পারে, একটা মেয়ের জন্য টিকে থাকা সোজা না। এই জন্য দেখবেন মেয়েদের পলিটিক্সে পার্টিসিপেশনই কম। তাহলে যদি পার্টিসিপেশন কম থাকে তাহলে কম তার নমিনেশনও হবে। কিন্তু আমি আপনার সাথে একেবারেই একমত, ওই যে আমাদের কনস্টিটিউশনে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা আছে, আমরা কিন্তু ডিসক্রিমিনেট করতে পারি না, এটা নিষিদ্ধ, কিন্তু বলা হচ্ছে নারী, বা আমরা ওই যে কোটার সময় আলাপগুলো করছিলাম, লিখছিলাম, কাউকে কোনো ক্ষেত্রে কারো যদি পিছিয়ে থাকা হয় তার জন্য আমরা যদি পজিটিভলি সিদ্ধান্ত নিই, এখানে তো আমরা বাধ্য করারও একটা প্রবণতা আছে, আমরা 5%-এর কথা বলছি, কিন্তু দলগুলোর মধ্যেও ওই প্রবণতা যে আসা, যে নারী একটু পেছনে থাকে তাকে আমরা এগিয়ে আনার চেষ্টা করি, তাদের সেই চেষ্টাগুলো তাদের দিক থেকে আসতে হবে। কিন্তু আবার ঝুঁকিটা কোন জায়গায়, আমি সব দিকই বলে রাখি, ডিসিশন খুব সোজা না, কারণ সংসদ নির্বাচন তো শুধু এমপি হওয়া না, সংসদ নির্বাচন হচ্ছে যে মেজরিটি হবে সে সরকার গঠন করবে। জি, এর মধ্যে কিন্তু সরকার গঠনের ইস্যু আছে, ফলে দলগুলোরও প্রবণতা থাকে যে এই টাফ জায়গাটায় থেকে, নানা রকম প্রতিকূলতার মধ্যে থেকে তিনি জিতে আসতে পারেন, এরকম ক্যান্ডিডেট খুঁজে নেওয়ার প্রবণতা তাদের আছে। কিন্তু আমি মনে করি এটা কিভাবে দূর করা যায়, আমি মনে করি নারীদের এগিয়ে আসতে হবে। শুনতে খারাপ লাগবে, তারপরে আমি বলে ফেলি, বাস্তবতা বলে ফেলা ভালো। নারীরা আজ পর্যন্ত যতটুকু এগিয়ে এসছে, যতটুকু অর্জন করেছে, ওটা না কেউ ছেড়ে দিয়ে করেনি, নারীরা ফাইট করে 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 এই জায়গাগুলো অর্জন করেছে। সো এই ফাইটটা নারীদের করতে হবে, নারীদের প্রতিটা জায়গায় তাদের আসতে হবে না। আমি পলিটিক্সও করব, আমি ক্ষমতায় যেতে চাই, আমি এমপি হতে চাই, আমি মন্ত্রী হতে চাই, এই বোধ নারীর মধ্যেও আসতে হবে। নারীকে পথ আমরা সরগোল করব, কথা বলবো, পুরুষও যেন তার প্রতি ন্যায্যতা দেয়, কিন্তু ধরে নিতে হবে ন্যায্যতা না দেওয়ার সম্ভাবনাই বেশি। এর মধ্যে এই ফাইটটা নারীদেরকে করতে হবে, করলে আমি মনে করি এটা সম্ভব। ফাইট ছাড়া হয় না, হয়নি কোনোদিন। আর একটা কথা বলে শেষ করা ভালো, আমরা তো ডেমোক্রেটিক প্রসেসে এসছে, এতদিন তো ছিল না, মানে এতদিন রাজনীতি করতে হলে কিন্তু শক্তি দেখাতে হতো। ইলেকশন যদি ঠিকঠাক মতো হতে থাকে, আস্তে আস্তে এটা বাড়বে বলে আমি মনে করি। এখানে আমার আরেকটা জিনিস যেটা মনে হয় জাহিদ ভাই বলাতেই মনে পড়লো, সেটা হচ্ছে রাজনীতিতে নারীর পার্টিসিপেশন বা অংশগ্রহণ বা ক্ষমতায়ন, আমরা তো দুজন নারী প্রধানমন্ত্রী অলরেডি পেয়েছিলামই, গত 30 বছর আমরা পেয়েছি। সো সেই অনুপাতে যে নাম্বারটা যতটা বাড়া উচিত সেটা তো আসলে বাড়ে নাই। রাজনীতির চেয়ে আমার মনে হয় কি যে সামাজিকভাবে নারীদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা, একটা ওয়েলফেয়ার সোসাইটি যতদিন পর্যন্ত করা ডিফিকাল্ট হবে বা দেরি হবে, রাজনীতিতে নারীদের পার্টিসিপেশন তত বেশি আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়, কারণ রাজনীতি খুবই পঙ্কিল একটা জায়গা। আমি যদি এভাবে চিন্তা করে দেখি, নারীরা শুধুমাত্র রাজনীতি বাদ দিয়ে বর্তমানে যদি আমি বলি, আপনি যে কোনো সেক্টরের মধ্যে, আপনি গার্মেন্টস সেক্টরে যান, আপনি কর্পোরেট সেক্টরে যান, সব টপ জায়গায় কিন্তু নারীরা আছে। সব কিছু বাদ দিলাম, ইভেন স্পোর্টসে আমাদের কিছুদিন আগে নারী ফুটবল টিম চ্যাম্পিয়নও হয়ে আসছে। সো নারীদের পার্টিসিপেশন অন্য সব সেক্টরের মধ্যে আছে। রাজনীতিতে যেটা যা জায়েদ ভাই বললেন যে এটা সামাজিকভাবে আমাদের মধ্যে একটা ভয় আছে, যেহেতু পঙ্কিল, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে নারীদের ভিলিফাই সবসময় করা হয়, রাজনীতিতে ঢুকলে তো ভিলিফাই করার অনেকটা আমরা ধরে নিই যে লাইসেন্সটা পেয়ে গেছি। সো এটা সামাজিকভাবে প্রতিরোধ করে নারীদেরকে আসলে সামনে এগিয়ে আসতে হবে, এবং আমার ধারণা নারীরা পারবে, কারণ
আমরা শুধুমাত্র রাজনীতি সেক্টরটা বাদ দিয়ে যদি আমি বাংলাদেশের অন্য সব সেক্টরেই দেখি, নারীরা কিন্তু পুরুষদের পাশাপাশি এবং ক্ষেত্র বিশেষে পুরুষদের চেয়ে অনেক সামনে এগিয়ে আসছে। সো আমি খুব একটা ব্লিক হোপ দেখি না। আমার মনে হয় যে দিস ইজ জাস্ট আ স্টার্ট। হয়তো মেকানিজমটা ঠিক মতো এখনো কেউ চক আউট করতে পারছে না, বা আমি যদি গণঅভ্যুত্থানে বলি, নারীরা কারো ডাকে আসে নাই, কিন্তু নারীরা নিজেরা নেমে গেছে ওখানে, এবং সেখানে যে কোনো পোশাকের নারী, যে কোনো ধর্মের নারী সবাই নেমে গেছে। সো তার মানে এই কলটা ওরা নিতে পারে। আমার মনে হয় যে মেকানিজমটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আমরা যদি ভেরি প্রোঅ্যাক্টিভ থাকি। এবং সেটা জাহেদ ভাই যেটা বললেন, ফ্যামিলি থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সামাজিকভাবে, তাহলে আমরা রাজনীতিতেও দেখতে পারবো। বিকজ আমাদের অলরেডি নিদর্শন কিন্তু আছে। আমাদের কিন্তু দুজন প্রধানমন্ত্রী ছিলেন 30 বছর ধরে রাজনীতিতেই ছিলেন। সো আমার মনে হয় যে এটা আসলে সম্ভব, কিন্তু হয়তো মেকানিজমটা বের করতে হবে। জি, আমরা একটু শুনতে চাই ফেরদৌস আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কাছ থেকে আপনার যদি প্রশ্ন থাকে। অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন নিপুণ ভাইয়ের কাছে। আমরা দেখেছি 71 পরবর্তী সময় বা একাত্তরেও আমাদের অনেক শিল্প, আমাদের গান, আমাদের চলচ্চিত্র, যেগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, এবং সেটার ধারাবাহিকতা 24-ও আমাদের ওই সময়ের গানগুলো, সিনেমার দৃশ্যগুলো, ওগুলো আমাদেরকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে এবং একটা ক্রিয়েট করছে, আমাদের মধ্যে একটা ভাব ক্রিয়েট করছে, যাদের কারণে আমরা আন্দোলনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি এবং আমরা এটাতে থাকতে পেরেছি। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম, সো এখন পর্যন্ত 1.5 বছর এই সরকার ফর্ম হওয়ার পর বা আন্দোলনের পর আমরা দেখিনি খুব একটা ওই জগতে খুব একটা কাজ হয়েছে। সরকার 8টার মতো সিনেমা তৈরি করার জন্য 15,000 দিয়েছে আমি যতদূর জানি। তো এটা আমরা সাফল্য দেখিনি। তো এটার কারণে তরুণ প্রজন্ম খুব একটা কানেক্ট করতেছে না, মানে এই যে আমাদের 1.5 বছর আগে এত বড় একটা আন্দোলন হয়ে গেছে। তো এখানে আপনার দায়বদ্ধতার জায়গাটুকু কতটুকু আপনাদের মনে হয় যে এটা কী কারণে হচ্ছে না? মানে আমার মানে মূল বিষয়টি হলো যে কী কারণে মনে হয় যে এটা হচ্ছে না? আপনাদের জায়গা থেকে কি ওন করার জায়গা আসছে কিনা, মানে আপনারা অ্যাকচুয়ালি এই আন্দোলনটাকে ওন করতেছেন কিনা ওই জায়গা থেকে, যে আমরা এই কারণে এই জিনিসগুলো তৈরি করছি না, বা আমরা অ্যাবসলিউটলি ওন করার, ওনারশিপের ব্যাপারে আসলে কোনো রকম ডাউট নাই। বিকজ এই 24-এর গণ আন্দোলনে যেসব শিল্পী, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরাও স্বপ্রণোদিত হয়ে আসলে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে এখনও ওই বিশ্বাসটা এখনও অটুট আছে। এবং এটা এমন না যে শুধু 24-এর আন্দোলন থেকে, এটা আরও বহু আগে থেকেই গত সরকারের বা মাফিয়া সরকারের যদি আমি বলি শাসনামলের যেই অত্যাচারের বিরুদ্ধে তো এরাই দাঁড়িয়েছেন। যে এই প্রশ্ন আমাকে প্রায় শুনতে হয়, বা আমাকে ইনফ্যাক্ট অনেকে প্রশ্ন করে যে আপনি আসলে 24-এর গণ অভ্যুত্থানের আপরাইজিং নিয়ে সামনে কি করছেন বা করবেন। আমার কাছে যেটা মনে হয়, যদি আমি একদম স্পিরিট নিয়ে কারো কোনো রকমের ডাউটও নাই, দ্বন্দ্বও নাই, কিন্তু বেসিক্যালি চলচ্চিত্র বানানো, সিনেমা বানানো বা একটা ওয়েব সিরিজ বানানো অনেক এক্সপেন্সিভ, একটা খরুচে একটা ব্যাপার, এবং এটার জন্য একটা সময়সাধ্য ব্যাপার। আমি চাইলাম আর আমি একটা নাটক বানিয়ে ফেললাম, রাতারাতি করে ফেললাম, সেটা আসলে খুব সহজে পেরে ওঠা যায়ও না। এরকম অনেকের মধ্যেই প্ল্যান আছে, সেটা সরাসরি হয়তো 24-এর গণ আন্দোলন না হোক, কিংবা 24-এর গণ আন্দোলনকে পটভূমির মধ্যে রেখে আমি ইমিডিয়েটলি চেষ্টা করেছিলাম একটা কাজ করতে। আমি 24-এর গণ আন্দোলনের পরেই আমি আমার একটা ওয়েব সিরিজ করেছিলাম জিম্মি, হইচইয়ের জন্য, যেখানে বেসিক্যালি ব্যাপারটা ছিলই, গল্পটাই ছিল একটা বিদ্যুৎ অফিস, এবং ওই অফিসটার মধ্যে প্রচুর দুর্নীতি হয়। এখন হঠাৎ করে যখন আসলে স্বৈরাচারী সরকার পালিয়ে গেল, এই অফিসের টাকাগুলো কারা নিবে? এই অফিসাররা রয়ে গেছে, এখন এই টাকাগুলো কোথায় যাবে? এই টাকাগুলো তো আবার নতুন সরকার এসে যদি ধরে ফেলে, তাহলে এরা সবাই জেলে যাবে, আবার ওদের লোভও হচ্ছে খাওয়ার জন্য। সো ছোট পরিসরে আস্তে আস্তে একটু হচ্ছে, এটা সামনে আরও বাড়বে। এটার একমাত্র কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সময়সাধ্য ব্যাপার, খরচের ব্যাপার, আর ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে গিয়ে কি, যে কোনো মুভমেন্ট, যে কোনো বিষয়, যেমন ধরেন আপনি যদি পাহাড়ে থাকেন, পাহাড়ের উচ্চতা বা গভীরতা বুঝতে হলে আপনাকে পাহাড় থেকে একটু দূরে আসতে হবে, তারপর আপনি পাহাড়ের উচ্চতাটা পরিমাপ করতে পারবেন। পাহাড়ের মধ্যে দাঁড়ায় কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না। সো সিমিলারলি 24-এর যে গণ আন্দোলনটা, যেই রক্তাক্ত গণ আন্দোলন যত রকম ডাইনামিক্সের মধ্যে দিয়ে আসছে, এটাকে সঠিকভাবে যে কোনো একজন পরিচালকের বা লেখকের জাজ করতে গেলে এটা থেকে একটু দূরে এসে একটা থার্ড আই ভিউ থেকে দেখতে হবে। আমার মনে হয় যে সেটার কারণেই একটু এই 1.5 বছরের মধ্যে ইমিডিয়েটলি আসে নাই। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমি বলবো কি, 1.5 বছরের মধ্যে যে খুব র্যান্ডম কাজও আসে নাই, এটাও একদিক দিয়ে ভালো। সবাই একটু সময় নিয়ে যেন এটার প্রজ অ্যান্ড কনস, এটার পেছনের পলিটিক্স, ভেতরের পলিটিক্স, এই জিনিসগুলো যেন উঠে আসে, সেই অনুযায়ী সবাই হয়তো এখন কাজ করছে। জি, তানজিম হোসেন, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আপনার প্রশ্ন। ধন্যবাদ।
আমি জাহিদুল স্যারের কাছে প্রশ্ন করতে চাই, কোনো দলের নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে আমরা যে সাধারণ জনগণ আছি, আমাদের সাধারণ জনগণের যে কিছু মৌলিক সমস্যা আছে, যেমন বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, চিকিৎসা ক্ষেত্রে, তারপর সড়কের ক্ষেত্রে, এই যে সমস্যাগুলো আছে, আমাদের যে আমরা নতুন জেনারেশন যে আগামী যে আমরা ভোটটা দিব, যে সরকার আসবে, তো সেই সরকার আমাদের কিভাবে এই সমস্যাগুলো সমাধানটা আমাদেরকে করে দিতে পারে, আপনি এটা কি মনে করেন? এই সরকারগুলো আসলে সে পথ দেখাবে। আমাদের আসলে প্রবলেম কি ছিল? ধরুন আমাদের বেশ ভালো উন্নতি হচ্ছে, এটার জন্য মানে সরকারের ক্রেডিট না, বরং সরকার, আমরা একটা হিসাব করে দেখেছি, আমাদের জিডিপি গ্রোথ যত হওয়ার কথা ছিল সরকার থাকার কারণে এটা আরো কমে। আমরা ফান করে আওয়ামী লীগের সময় বলতাম আপনারা যদি আজকে ছেড়ে দিয়ে চলে যান আমাদের জিডিপি গ্রোথ 10-এ চলে যাবে। আর আমাদের যখন সরকার ছিল না 3 দিন, আমরা তো চুরি ডাকাতি করে ভরিয়ে ফেলি নাই, তাই না? সো কথা ছিল সরকার থাকবে, সে ফ্যাসিলিটেট করবে আরো বাড়ানোর জন্য। বাংলাদেশের সম্পদ, যা বাংলাদেশের মানুষ তার নিজের পথ খুঁজে নেয়। আমি মাঝে মাঝে খুব সারপ্রাইজিং কিছু জিনিস দেখি, এই দেশের মানুষজন এটা শুরু করে দিয়েছে, ওটা শুরু করে দিয়েছে নিজের মতো করে, মানে খুব সারপ্রাইজিং। কোন এক মাছের পটকা পাওয়া যায়, ওটার দাম 5 লাখ টাকা, কেউ কে শেখালো ওইটা খুঁজে আবার সে এক্সপোর্ট করছে, কেউ কিছু করে নাই। তো এই রিসোর্স বাংলাদেশের আছে। সরকারের কাজ হচ্ছে কি? সরকারের কাজ খুব বেসিক। সরকার জেনুইনলি, মোটামুটি আমরা এই সরকার একেবারে মহা দক্ষ দুর্নীতি মুক্ত হয়ে যাবে মনে করি না। আমরা কি চাই আসলে? আমরা যা দেখেছি ধাপে ধাপে এটা কমছে, এই সাইন অফ ডেভেলপমেন্ট আমরা দেখতে চাই। এটা হচ্ছে সোজা কথা। সো আপনি ঠিকঠাক মতো রিসোর্সটা আনবেন, কম দুর্নীতি করবেন। দুর্নীতি করবেন আপনি, আমি জানি, যে সরকারই আসুক না কেন, যারা সৎ লোকের শাসন চায় তারাও দুর্নীতি করবে, কিন্তু কম দুর্নীতি করবেন, করে রিসোর্স অ্যালোকেশনটা বাড়ানো, এটাই আমরা আসলে চাইছি। হলে হয়ে যাবে। যেমন ধরুন আওয়ামী লীগের সময় একটা রাস্তা, এই রাস্তায় গেলে আমরা খুব গর্ব করে, এখনো মজা লাগে, আরে এত ভালো রাস্তা বাংলাদেশে, ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে, এটা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ সড়ক, আপনারা জানেন কি না? এটা প্রতি কিলোমিটার পৃথিবীতে আর আশপাশে কেউ ব্যয় করে নেই। এখন এই খরচে আপনি তো এটা 4 গুণ রাস্তা বানিয়ে ফেলতে পারতেন। তা আমি বলছি ঠিক আছে, 4 গুণ দরকার নাই, 3 গুণ হোক, একটা রাস্তা খাওয়াটা হোক। মানে আমরা এখন যেটা চাই, স্যার পদ্মা সেতু একই প্রত্যেকটা প্রজেক্ট, মানে ওয়ার্ল্ড ব্যাংক 2014 বা 15 সালে বাংলাদেশের লোকাল অফিস সংবাদ সম্মেলন করে ডেটা নিয়ে দেখিয়েছে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ সব ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে হয়। তো এখন দেখুন আপনি, হেলথেও বরাদ্দ আছে, এডুকেশনে বরাদ্দ আছে, সব আছে। জাস্ট আপনি করাপশন যদি একটু কমিয়ে আনেন, একটু সুশাসন যদি নিশ্চিত করেন, সব সমস্যার সমাধান হতে শুরু করে আপনি দেখবেন। আরেকটা কথা জরুরি, আমরা প্রায় বলি, আমরা শুরুর আগেও নিপুণের সাথে বলছিলাম, আপনি যদি ইলেকশনটা ঠিকঠাক মতো করতে পারেন, ধরুন একটা সরকারের ইচ্ছা আছে আওয়ামী লীগের মতো করে সব খেয়ে ফেলবো, ও পারবে না, কারণ তার সামনে একটা ইলেকশন আছে, রাইট? আওয়ামী লীগ পেরেছে কারণ সে সামনে ইলেকশন দেখে নাই। সে কোনো একবার কেউ আসবে না, কোনো একবার রাতে সিল মেরে নিয়ে ফেলবো, কোনো একবার আবার আমি ডামি নির্বাচন করব। যখন ওই যে বললাম, জনগণ যখন আর দেশের মালিক থাকে না, তখন তাকে তোয়াজ করতে হয় না। কোন সরকার যদি মনে করে আমি যা ইচ্ছা তা করবো, সে পেরে ওঠে না, কারণ ইলেকশন একটা ডেড ট্রেন্ড। তো ওটা যদি আমরা ঠিক রাখতে পারি যে পরবর্তী ইলেকশনটা হবে এবং ভোটে জিতে ক্ষমতায় আসতে হবে, আপনি নিশ্চিত থাকুন আমাদের সমস্যা কমতে শুরু করবে। জি, স্টেসি, আপনার প্রশ্নটা কাকে করছেন? আচ্ছা, হ্যাঁ, নিপুণ স্যারকে করতেছি কোশ্চেনটা। আমার কোশ্চেনটা হচ্ছে যে একটা নিখুঁত ভোটার তালিকা প্রণয়ন এবং তরুণ ভোটারদের অংশগ্রহণ আর মানে নিশ্চিত করার জন্য পরিকল্পনাটা জানতে চাচ্ছি। সরকারের পরিকল্পনা নাকি, মানে এই সরকারের পরিকল্পনা নাকি নির্বাচিত হয়ে যে সরকার আসবেন তাদের পরিকল্পনা? নির্বাচিত হয়ে যে আসবে, নির্বাচিত হয়ে যারা আসবেন তাদের পরিকল্পনা। আমার ধারণা তাদের তো পরিকল্পনা ডেফিনেটলি, যেই সরকারই আসুক না কেন, আসলে এত বড় একটা, যদি আমি বলি ইয়াং ওয়ার্কফোর্স, এদেরকে আসলে ইগনোর করা তো কোনোভাবেই পসিবল না। আর এই এখন ডিজিটাল যুগে তো একেবারেই পসিবল না যে আমি একটা ভুয়া অ্যাড্রেস বানাই দিলাম, করে ফেললাম, এটা আসলে এভাবে সম্ভব না। এবং আমি বিশ্বাস করতে চাই যে এই যেই বড় বড় পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি, এদের আসলে সেই উদ্দেশ্য আছে বলে আমি বিশ্বাস করতে চাই না। বিকজ ওনারাও তো দেখেছেন আসলে এই ভোটার লিস্ট গড়মিল করা বা রাতের ভোট করা বা ভোট কেন্দ্রে যেতে না দেয়া, তার পরিণতি কি হতে পারে সেটা একেবারেই তাজা। সো আমার মনে হয় যে ওনারাও এই একটা জায়গার মধ্যে ডেফিনেটলি কাজ করবেন। বাট আমি আরেকটা জিনিস একটু করে বলতে চাই আপনার প্রশ্নটার লেজ ধরে, সেটা হচ্ছে যে আমরা সবসময় সরকারের কাছে সব কিছু চাই যে এই সরকার কি করে দেবেন আমার জন্য বা ওটা কি করবে। আমার মনে হয় কি, আমাদের একটা সুযোগ আসছে,
আমাদের নিজেদের কিছু করার, নাগরিক হয়ে ওঠার, যে কথাটা জাহিদ ভাই বলছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিয়ে অনেক জিনিস করতে হবে। সরকার কিন্তু আমার জন্য সব কিছু, মানে আমাকে সব কিছু রেডি করে তুলে দিয়ে খাইয়ে দিবে না। সরকার পলিসিগুলো ফেলিসিটেট করবে, সরকার প্রসেসগুলো ঠিক করবে, সরকার প্রসেসগুলো ঠিক করছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার। এই আওয়াজটা আসলে খুব অল্প কিছু মানুষ, জাহেদ ভাইয়ের মতো বা আমার মতো, গত 15 বছর ধরে অল্প কিছু মানুষ তুলে আসছিলাম। নাম্বারটা যদি আরো বেশি হতো তাহলে হয়তো 2024 পর্যন্ত আমাদের ওয়েট করতে হতো না। আমাদেরকে এই আওয়াজটা তুলতে হবে। নাগরিক হিসেবে আমার দায়িত্ব কোনটা সেটা করে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার দেখতে, এটাকে আমি একদম সিম্পল এভাবে দেখি। আপনারা ধরেন নর্মালি কি হয়, আপনারা তো প্রত্যেকেই ছোটবেলায় টিউশন যে পড়েছেন, মানে বাসায় হাউস টিউটর এসে পড়িয়েছে তো আপনাদেরকে। সো টিউটরকে আপনি বেতন দিচ্ছেন। সো যখন আপনি, তার মানে কোনো টিউটর যদি আপনাকে দেখা গেল যে ও 1.5 ঘন্টা পড়াবে, এটার জন্য এতটুকু বেতন পায়, এরকম কিন্তু কোনোদিন আপনার সুযোগ দেন নাই যে ও 45 মিনিট পড়িয়ে চলে গেল। আপনি কিন্তু মেক শিওর করতেন যে ও যেন 1.5 ঘন্টা পড়ায়। আপনার প্যারেন্টসরা মেক শিওর করতো উনি যেটার জন্য বেতন নিচ্ছেন সেটার রেজাল্টটা যেন আসলে রেজাল্ট শিটে আসে। সো তার মানে কি, আপনি শুধুমাত্র একজন হাউস টিউটরকে নিয়োগ দিয়ে আপনার দায়িত্ব শেষ করেন নাই, আপনি মেক শিওর করছেন যে আপনাকে যেটার জন্য বেতন দেওয়া হচ্ছে সেটার সার্ভিসটা যেন আমি পাই। সো আমার মনে হয় কি যে আমাদেরও, ইয়াংদের স্পেশালি, এই সেবাটা, যে আমি আপনাকে যে এই কারণে, আমি তো বলি যে প্রজাতন্ত্রের মালিক তো জনগণ, আর সরকার তো হচ্ছে আসলে আমাদেরকে সেবা দেওয়ার জন্য আছে। সো আপনি যে, আপনাকে যেই কারণে রাখা হয়েছে সেটা আপনি ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা এটা মেক শিওর করার দায়িত্ব আমাদের। আমরা যদি একদিন ভোট দিয়ে পরদিন গিয়ে চিন্তা করি যে আসবেন এবং আমাদের জন্য সবকিছু তৈরি করে দিয়ে যাবেন, তাহলে আমাদের কিন্তু আরো অনেক বেশি সময় লাগবে। এই একটা সময় আসছে, আমি যেটা প্রথমে বলেছিলাম জেনারেশনাল চেঞ্জ, নতুন জেনারেশন চলে আসছে, নাগরিক হয়ে ওঠার দায়িত্বটা নিতে হবে নিজে থেকেই। আহমেদ সোহেব, আপনার প্রশ্ন। আমাদের থ্যাংক ইউ। কম সময় আমার রয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে ডক্টর জাহিদুল স্যারের কাছে। তো লাইক আমরা হচ্ছে এখন আমরা আন্ডারগ্র্যাড করতেছি, আমরা ইন ফিউচার যদি কান্ট্রির আরো লাইক ডেভেলপমেন্ট চাই, আমাদের আরো বেটার এডুকেশন দরকার। এখন সেটার জন্য আমাদের ডেভেলপ কান্ট্রিজে যেতে হতে পারে। তো লাইক আমাদের এখন যে পাসপোর্টটা র্যাঙ্কিং, আমাদের ওয়ার্ল্ডের 7 উইকেস্ট পাসপোর্ট, 95 পজিশন। তো দ্য নিউ গভর্নমেন্ট যেটা আসবে, ওনারা কি কি ইনিশিয়েটিভ নিবে অথবা কি কি পলিসি ইমপ্লিমেন্ট করবে যেটার জন্য আর কি আমরা দেশের বাইরে যাওয়াটা আমাদের জন্য ইজি হবে। অ্যান্ড অলসো অ্যাড টু ইট, আমরা হচ্ছে লেবার এক্সপোর্টার, আমরা লেবার এক্সপোর্ট করি। আমাদের হচ্ছে লাইক ডেভেলপ কান্ট্রিজে আমাদের স্কিল লেভেল লাগবে। এখন যা গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিবে পাসপোর্ট র্যাঙ্কিং বাড়ানোর জন্য, তার সাথে আমাদের লেবারদেরকে কি এক্সট্রা ট্রেনিং দেওয়া হবে নাকি, যাতে ইন ফিউচার, ইন নেক্সট 10 ইয়ার্স আমাদের হচ্ছে ডেভেলপ কান্ট্রিজরা স্কিল লেবার ছাড়া নিবে না। আর আমাদের দেশে এখন কিভাবে স্কিল লেবার করবে, এগুলা লাইক কি কি ইনিশিয়েটিভ নেওয়া হবে আর পলিসি ইমপ্লিমেন্টেশন কি কি হবে, এটা আপনার কি মনে হয়? ডেভেলপ কান্ট্রিজের লেবার ভবিষ্যতের কথা বলছি না, এখনও আমরা কি ঠিকমতো আমাদের কর্মী পাঠাতে পারছি? মিডল ইস্টের কথা বলি, মানে ভারত বা শ্রীলঙ্কার যেসব মানুষজন আছে যাদের ল্যাঙ্গুয়েজ স্কিল বেটার, যাদের অন্য স্কিল আছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিল বেটার হওয়ার জন্যই তারা ফার বেটার থাকছে। ভারতের সাউথের প্রচুর মানুষ, আপনারা মিডল ইস্ট থেকে যারা আসে তারা কেরালার মানুষের গল্প শুনবেন যে তাদের ভাষা নিয়ে মজা করে, আমি শুনেছি। ওসব জায়গায় যারা যাচ্ছেন ওরা আরবি শিখে যান, মানে ওনারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, কিন্তু ওখানে যেহেতু যাচ্ছেন আরবি শিখে যাচ্ছেন। ওটাতে না ওনাকে মানে শারীরিক পরিশ্রমের চেয়ে সুপারভাইজার ধরনের পজিশন উনি পেয়ে যান, অনেক বেশি টাকা আর্ন করতে পারেন। সো আমরা আসলে খুব অবিশ্বাস্য ভুল করে গেছি বছরের পর বছর। আমি একই সাথে সব কিছুকে অ্যাট্রিবিউট করতে চাই গণতন্ত্রহীনতার সাথে। আমার কাছে না খালি গণতন্ত্র এবং নির্বাচনই বলে যেতে চাই। একটু বলে তারপর আপনার ইয়েতে আসছি। আমি প্রায় কবির সুমনের একটা গান এই ইয়ের পর আমার কানে বাজে। ওনার একটা গান আছে নেতাদেরকে বিদ্রুপ করে, হেলিকপ্টার, এই হেডলাইনে হেলিকপ্টার, নেতা আসছেন বিদ্রুপ করছেন। কিন্তু লাস্টে একটা বাক্য আছে এরকম, ভোট মানুষের মুখে, ব্যালট পেপার, নেতা দেখছেন। মানে উনি মানুষ দেখেন না, উনি ব্যালট পেপার দেখেন। কিন্তু আমি তো বলি ব্যালট পেপার দেখাটাও ভালো, মানে ওনার দেশে তো ব্যালট পেপার ঠিক আছে, আমি তো মানুষকে ব্যালট পেপারও মনে করি নাই। কর্মীরা গেল 10 গুণ টাকা দিয়ে গেল। আমাদের কর্মীরা মিডল ইস্টে যে যান, ভারত নেপাল এদের চাইতে 5-7-10 গুণ টাকা দিয়ে যান, ওখানে কিচ্ছু হয় না, মারা যায়, মেয়েরা সেক্সুয়ালি হ্যারাসড, আমার কিছু আসে যায় না, কারণ আমি তো আপনাকে ব্যালট পেপারও মনে করি না।
সো যদি ব্যালট পেপার মনে করা শুরু হয়, আপনাকে এগুলো অ্যাড্রেস করতে হবে, আপনাকে মানুষকে ভালো করতে হবে। এখন স্কিলের জন্য আমার কাছে, আমি দু দলকেই দেখছি তাদের পলিসিতে তারা স্কিলকে গুরুত্ব দিচ্ছেন, তারা এটা বুঝতে পারছেন। আমার অদ্ভুতভাবে একই সাথে সমানে ভার্সিটি বানিয়ে ভরিয়ে ফেলবো বলা হচ্ছে। আমি প্লেনলি একটা জিনিস মনে করি, আমাদের মধ্যে কতগুলো কলোনিয়াল মেন্টালিটি আছে। আমাদের সবাইকে বিএমএ পাস দিতে হবে, দেওয়ার পর কী করি জানেন? বিসিএস এর জন্য বসে থাকি। বাংলাদেশের তরুণদের জীবনের 10 বছর অন্তত তারা অর্থহীনভাবে কাটিয়ে দেয় বিসিএস চেস করতে করতে। ভার্সিটি বা এসব ট্রেডিশনাল পড়াশোনা যত আছে কমিয়ে ফেলতে হবে। ফর গডস সেক, এটা এআই এর যুগ, এআই এর যুগ। জেফ্রি হিন্টন, যিনি তাকে গডফাদার অফ এআই বলে, উনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখছি লয়ারের চাকরি খুব বেশি দিন থাকবে না। মানে লয়ার মানে হিয়ারিং লাগবে, কিন্তু এই ড্রাফটিং সহজা বলছে, তার সাথে প্লাম্বার হও তুমি, ওই চাকরি থেকে যাওয়ার সম্ভাবনা আরও বেশি কিছুদিন আছে, যেগুলোতে ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে। সো আমরা যখন ওই দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের আসলে সব কিছু পাল্টে চিন্তা করা দরকার। তবে দুটো দল যারা কম্পিট করছে, আমি তাদেরকে দেখছি তারা স্কিল ডেভেলপমেন্টের দিকে তাকাচ্ছে। আর আপনি যখন একটা রাষ্ট্রের অনেকগুলো ইন্ডিকেটরের উপরে পাসপোর্টের র্যাঙ্কিং ডিপেন্ড করে, আপনি যখন গভর্নেন্স ঠিক করতে পারবেন, করাপশন কমাতে পারবেন, আপনার আর্নিং বাড়াতে পারবেন, এগুলো সব হবে যখন একসাথে আপনার ওইটা ডেভেলপমেন্টও হয়ে যাবে। জি, ধন্যবাদ। আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে রয়েছে এবং তারপরে আমরা দুজন অতিথির কাছ থেকে দুটো প্রশ্নের উত্তর শুনে আমাদের আয়োজনটি শেষ করতে হবে। আমার হাতে খুব কমই সময় রয়েছে, আপনারা দ্রুত বললে আমার জন্য একটু সুবিধা হয়। আমি প্রথমেই ফেরদৌস আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমার প্রশ্ন একটাই এবং উত্তরটা যতটা সংক্ষিপ্তভাবে দেয়া যায়। আপনি যদি প্রধানমন্ত্রী হতেন, অর্থাৎ আমি যদি প্রধানমন্ত্রী হই, তাহলে কি করব, সেটাই হচ্ছে উত্তর প্রশ্ন। আমি সেখানে দুইটি বিষয় যুক্ত করতে চাই, যে জীবনযাত্রার মান সহজ করতে 100 দিনের অ্যাকশন প্ল্যানে আপনি প্রধানমন্ত্রী হয়ে কি যুক্ত করতেন? অসংখ্য ধন্যবাদ। আমি প্রধানমন্ত্রী হতে পারবো, এই কথাটাও কোশ্চেনটা শুনতে পেরে ভালো লাগছে যে আসলে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে পরিবারতন্ত্র অমুক তমুক বিভিন্ন দল থেকে এবং বিভিন্ন গোষ্ঠী থেকে বলছে, তো সেখানে এসে এরকম একটা প্ল্যাটফর্মে এসে আপনি আমাকে বলতে পারছেন যে প্রধানমন্ত্রী হবা তুমি, মানে তোমার কাছে মানে পরিকল্পনা জানতে চাচ্ছি। এটা আমাদের কাছে একটা চমৎকার একটা বিষয়, যে নতুন গণতন্ত্র এবং সামনের নির্বাচন। এটার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং যমুনা টিভিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো যে আগামী পরিকল্পনা 100 দিনে আসলে সম্ভব কিনা, আমি যে আমাদের একটা 100 দিনের একটা অ্যাকশন প্ল্যান, যে কোনো একটা আপনি একটা বদলাতে চান সেটা। আচ্ছা, আমরা প্রথমে একটা কোশ্চেন বলছি, আমাদের ইনস্টিটিউশনগুলো যে সমস্যা আমরা দেখেছি যে এগুলো একদম ভঙ্গুর হয়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করাপ্ট হয়ে গেছে। তো আমরা এই জায়গাগুলোতে আমি চেষ্টা করব যে একটা দক্ষ প্রশাসনিক কাঠামো তৈরি করে, সেটা তদারকির মাধ্যমে এবং স্পেশালিস্ট একটা টিম তৈরি করে, সেটা এক সময় নিয়ে ধাপে ধাপে ওটা যেভাবে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়, এই দিকে আমি সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো। সেটা আপনি চেষ্টা করবেন। স্টেসি রোজারিও, আমি যদি হতাম প্রধানমন্ত্রী, 100 দিনের অ্যাকশন প্ল্যানে কি রাখতেন আপনি? 100 দিনের অ্যাকশন প্ল্যানে প্রধানমন্ত্রী হয়ে হয়তো মহিলা রিলেটেড সেক্টরসগুলোতে বেশি ফোকাস করতাম। ফর এক্সাম্পল, অবভিয়াসলি পার্সোনালি আমি অনেক দূর থেকে ট্রাভেল করি ইউনিভার্সিটির জন্য, তো অ্যান্ড বাসে ট্রাভেল করি, সো ইটস রিয়েলি আনসেফ। অ্যান্ড if I was like even for like 100 days I worked in that sector, I would make sure that there were like more transportations in the country where females feel safer. যেন হ্যারাসমেন্টটা কমে আসে বাংলাদেশে। যেমন মেট্রোতে there is a female cabin which is good, এটা আমার অনেক ভালো লেগেছে যে মেট্রোতে ফিমেল ক্যাবিনটা আছে। তো এরকম আরও ট্রান্সপোর্টেশন যদি ক্রিয়েট হইতো যেখানে ফিমেল আরও সেফ ফিল করে, তাহলে ওটা ভালো হতো। পরিবহন খাতে নারীর নিরাপত্তা জোর দেয় এবং তাদের চলাচল সহজ করা। জি, মোহাম্মদ তানজিম হোসেন, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন। আমি যদি হতাম প্রধানমন্ত্রী, 100 দিনের অ্যাকশন প্ল্যানে কোন একটা বিষয় রাখতেন? ধন্যবাদ। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, সর্বপ্রথম আমি একটা রুলসই বানাতাম, সেটা হচ্ছে আমাকে পরিবর্তন হতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমাকে পরিবর্তন হতে হবে, আমার আশেপাশের মানুষের পরিবর্তন হতে হবে, তারপরে আমার দেশ পরিবর্তন হবে। যতক্ষণ আমি পরিবর্তন হতে পারতেছি, ততক্ষণ আমার আশেপাশের মানুষ পরিবর্তন হতে পারছে না। আমি আমার ফ্যামিলিতে বিলংস করি, আমার ফ্যামিলি, আমি যে রুলসগুলো ফলো করতেছি, আমার ছোটো বোন আমাকে দেখে সেটা শিখবে। আমার বাবা মা কী করছে, আমি আমার বাবা মারটা দেখে শিখবো। আমি কী করতেছি, আমার সন্তান সেটা দেখে শিখবে। আমাকে অবশ্যই আগে আমার নিজেকে ঠিক হতে হবে। আমি ঠিক হব, আমি একজন প্রধানমন্ত্রী হই, আমি এখন সমাজের একজন সাধারণ মানুষ হই, আমি যদি একটা কোনো অনিয়ম না করি, আমি যদি কোনো দুর্নীতি না করি, তাহলে আমার আশেপাশের মানুষ কেউ দুর্নীতি করতে পারবে না। আমার আশেপাশের মানুষ যখন কেউ আমার কাছ থেকে কেউ যদি দুর্নীতি না শিখে, দুর্নীতি না দেখে,
তাহলে 10 জন মানুষের দুর্নীতি করার সম্ভাবনাটা তখন কমে যাবে। জি, থ্যাংক ইউ। ইফতিয়াল জাভেদ। আমার আমার মনে হয় যে দুর্নীতি আসলে সবকিছুর মূলে রয়েছে, তো এই জায়গা থেকে আমি হচ্ছে দুর্নীতিটা নিয়ে কাজ করতে চাই। যেহেতু 100 দিনের মানে কর্মপরিকল্পনা, আমি নিশ্চয়ই তাহলে হচ্ছে এটা 100 দিনের মধ্যে একটা। অ্যাক্টিভ কর্মপরিকল্পনা, তাহলে আমার থাকবে যে আমি চাই ট্রান্সপারেন্সিটা এনশিওর করার জন্য। জি, স্বচ্ছতা। কেউ যদি কারাপশন করেন তাহলে এটা যেন ওইটার প্রুফটা ডকুমেন্টেড থাকে এবং ওইটা সকলের কাছে পৌঁছে যায়। জি, শোয়েব। আমার প্ল্যান হচ্ছে লাইক 100 দিনের মধ্যে আমার পরিকল্পনা যেটাই করি আমি, কিন্তু 100 দিন পরে যাতে মানুষ বলতে পারে যে ইট ওয়াজ আ রিয়েল ডেমোক্রেসি, যাতে সব কিছু সবার কাছে ক্লিয়ার থাকে, এরকম কিছুই কাজ করব। জি, ধন্যবাদ। আপনাদের কথা শুনছিলাম, মনোমুগ্ধতা নিয়ে শুনছিলাম মূলত, এবং আপনারাই তো বদলের চাবিকাঠি। আমাদের শেষ দুটি প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। যখন এরা এমন করে ভাবেন, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, কতটা বাস্তবসম্মত এবং সেটা প্রণয়নযোগ্য মনে হয় আশফাক নিপুণ আপনার কাছে? সদিচ্ছা থাকলে আমার মনে হয় যেই কথাগুলো ওনারা বলেছেন প্রত্যেকটাই আসলে সমাধানযোগ্য বা বাস্তবায়ন করা সম্ভব। আমাদের যেটা হয় কি, যে আমাদের যখনই সরকারে কেউ আসেন, যে এই কথাটা কেউ একজন বলেছেন আপনাদের মধ্যে, যে আসলে আশেপাশের লোকজনকে চেঞ্জ করতে হবে। সো এই যে তদবির বাণিজ্য, মোসাহেবরা রাখা, একদম রিয়েল জনগণের সাথে ডিরেক্ট কানেকশনটা না থাকা, না বোঝা, পালসটা না ধরা, আমার মনে হয় যদি সদিচ্ছাটা ঠিকঠাক মতো থাকে এবং বিকেন্দ্রীকরণের চিন্তা যদি থাকে, যে আমি সব সেন্ট্রালাইজড না করে আসলে ডিসেন্ট্রালাইজ করে দেবো, তাহলে এগুলার প্রত্যেকটারই আসলে সমাধান। উনাদের চাওয়া কিন্তু খুব বড় বিশাল কিছু না, উনারা চাঁদে যেতে চাচ্ছেন না, উনারা বলছেন না যে আমাদের সবাইকে লাইন ধরে আমেরিকা পাঠিয়ে দেন, উনারা দেশেই থাকতে চান, দেশের মধ্যে নিরাপত্তা চান। সো এগুলা শুধুমাত্র সদিচ্ছা এবং একটু যদি নিয়তটা ঠিক থাকে, তাহলে আমার মনে হয় এটা 100 দিনের মধ্যে এর অনেকগুলোই আসলে শুরু করে দেওয়া সম্ভব। জাহিদুর রহমান। ওনারা যেটা বলেছেন আর রাজনৈতিক দলগুলো যা বলছে, আমি এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সাজারেশন দেখছি। আমি আশা করি এই তরুণদের আসলে, ওই যে নিপুণ একটা খুব সুন্দর কথা বলেছেন, একটা ভোট শুধু না, গণতন্ত্র টিকে থাকে প্রতিদিন আপনি প্রতিটা অনিয়মকে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে। আপনার হাতে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আমি দেখছি ইভেন শেখ হাসিনার সরকারও প্রচুর শোরগোল হলে ভয় পেয়েছে, মানে ও তো একটা স্বৈরাচার ছিল, আর যেটা গণতান্ত্রিক সরকার হবে ও কিন্তু শোরগোলকে ভয় পাবে। সো এই যে এখন আপনাদের শোরগোল তোলা দরকার, যে দল যে প্রতিশ্রুতি দিচ্ছে তাকে ধরে দেখাতে হবে এটার ফাইন্যান্স আমি পেতে পারি, আমি এটা এভাবে এভাবে করব, আমি এত চাকরি দিয়ে দেব, আমি হেলথে এত % জিডিপি বরাদ্দ দিয়ে দেব। এগুলো এখন তরুণদেরকে, বিশেষ করে আপনারা তরুণরা যারা প্রিভিলেজ জন্মের কারণে, আসলে আপনি তো আসলে একটা শ্রমিক পরিবারে জন্মাতে পারতাম, তখন আমরা টিভিতে এসে কথা বলতে পারতাম না, আপনার মাথায় এই জ্ঞান বুদ্ধি থাকলেও পারতেন না, আপনি হয়তো একটা হিউম্যান হলারের ড্রাইভার হতেন, তাই না? সো ওদের কথাও মাথায় রাখা, তার জন্য কি করা হচ্ছে, আপনি যে বলেছেন এটা আমাকে ব্যাখ্যা দিতে হবে কিভাবে হবে, এই জিনিসটা এনশিওর করতে হবে। সো কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় একটু এক্সাজারেশন আছে, এই চাপ হলে তারা, ডেমোক্রেসি এভাবেই কাজ করে, এবার এটা করলো, পরের বার দেখবেন তারা সতর্ক হয়ে যাবে। জি, এই জিনিসগুলো চলতে হবে আর কি। ধন্যবাদ। প্রশ্ন করা যাবে? আমাদের হাতে একদমই সময় নেই, আমরা একদমই সময়ের বাইরে রয়েছি। ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, ধন্যবাদ আশফাক নিপুণ, একই সাথে ইফতিয়াল জাভেদ, ফেরদৌস আলম, মোহাম্মদ তানজিম হোসেন, স্টেইসি রোজারিও এবং আহমেদ শোয়েব, সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। এবং আপনাদের মাধ্যমে যারা দেখছিলেন এই আয়োজনটি, তাদের উদ্দেশ্যে, অর্থাৎ বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে আমাদের একটি খোলা চিঠি রয়েছে। প্রিয় তরুণ, আপনারাই আসলে বাংলাদেশ, এবং আপনারাই পারেন আমাদের 56,000 বর্গমাইলের এই বাংলাদেশটিকে ভালো রাখতে, কারণ আপনাদের মাধ্যমেই এই বাংলাদেশ ক্রমান্বয়ে বিকশিত হবে। ফলে বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, এবং নিজেদের ভালো থাকার দায়িত্বটাও কিন্তু আপনাদেরই। ফলে আপনি এবং বাংলাদেশ ভালো থাকলে আমাদের প্রায় 17 কোটির বেশি মানুষ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মানুষের পক্ষে থাকুন, ভালোর সাথে থাকুন। দেখা হবে পরবর্তী আয়োজনে।